গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সম্বর্ধনা জানালেন ইডেনে। বিশ্বকাপ জয়ী সোনার মেয়েকে সম্বর্ধনা জানালো সিএবি। গতকাল ইডেন গার্ডেনে পুষ্পস্তবক, সোনার ব্যাট বল, মেমেন্টো, 34 লক্ষ টাকার চেক এবং রাজ্য পুলিশ ডিএসপি পদমর্যাদায় চাকরি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচা ঘোষকে। সঙ্গে ছিলেন ক্রিকেট তারকা সৌরভ ঝুলন গোস্বামী। সম্বর্ধনা পেয়ে সোনার মেয়ে রিচা আপ্লুত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রিচাকে অভিনন্দন জানিয়ে বলেন, একটু দাঁড়িয়ে সবাই যদি একটু করতালি দিলে দারুণ মুহূর্ত। বঙ্গভূষণ পেলেন সাপ্রি এবং শোনাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ উপহার মুখ্যমন্ত্রী রিচার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়কে পদত্যাগ করার নির্দেশ দিলেন জেলা সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন। অন্যদিকে পৌরপ্রধান অমিত রায় প্রতিক্রিয়ায় জানান, তিনি জানালে তো হবে না, এটা রাজ্য কমিটিকে জানাতে হবে। সভাপতি আছেন আমাদের সুব্রত বক্সী এবং মমতা ব্যানার্জি আমাদের আহ্বান করেছেন, সেই সময় লিখতে হবে। আমরা দিদি এখন মুখ্যমন্ত্রী, দিদি জানিয়ে দিদির মতামত নেই, হয়তো বক্সিদাকে দেখতে হয়, এটা বক্সি অথবা ফিরাদ হাকিম যিনি পৌরমন্ত্রী, এটা তাদের ইয়ের ভেতরে পড়ে। তারা কেউ আপনাকে জানিয়ে না, কিছু জানায়নি, না মৌখিকভাবে জানায়নি তারা কেউ। এবং আমায় অরিন্দম ঘোষ যেটা বলেছিলেন যে প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে, সেরকম কোনো নির্দেশ এখনো প্রদেশ থেকে আসে, সেটা তো আছে যারা তো গুঞ্জন, তো এটা একটা সামাজিক ব্যাপার। তা দেখুন, এতে ব্যাপার নয়, দল চাইলে দল পরিবর্তন করবেন, এ হবে, কিন্তু তার একটা পদ্ধতির ভেতর দিয়ে হওয়াটা বাঞ্ছনীয়। আমি যে কথাগুলো বললাম সেটা পদ্ধতির কথাগুলোই বললাম। না না, দুর্নীতির প্রশ্ন, আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তো এখনো পর্যন্ত কেউ করেছে বলে আপনাদের কাছে আছে? তাহলে ওটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আর্গুমেন্টটা হচ্ছে যে আমাদের পৌর এলাকাতে 1500 ভোটে হার হয়েছে, কিন্তু আমার ওয়ার্ড আমি নিজে জিতেছি। হ্যাঁ, 1500 ভোট হার হলে তাহলে তো যেসব ওয়ার্ডে হার হয়েছে তাদের আগে সরাতে হয়, পঞ্চায়েত সরাতে হয়, বিধায়ককে সরে যেতে হয়, তার 8500 ভোটে হার হয়েছে তার এলাকায়। এর আগেও এটা হয়েছিল, যখন পার্লামেন্ট নির্বাচন হয়েছিল তখন তো সরানো হয়নি। তখন তো আমরা তারপরে বিধানসভা সব ওয়ার্ডে লিড দিয়েছি, পৌরসভায় 29টা ওয়ার্ড জিতেছি। চক্রান্ত বলবো না, জানি না কোন মহল থেকে কি হচ্ছে। হ্যাঁ, তা এটা একটা হচ্ছে, তা হলে জানি না সেটা দল যদি নির্দিষ্টভাবে, আমি যেটা বললাম লিখিতভাবে সুব্রত বক্সী বা এরা যদি আমায় জানায়, নিশ্চয়ই আমি ছেড়ে দিয়ে চলে যাবো। আমার কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। দল জীবনভর দল করেছি, কেস খেয়েছি, পুলিশের মার খেয়েছি, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, যারা এখন এসব বলছে আমি লিখিত নির্দেশ দিচ্ছি, তখন তারা সিঙ্গুর আন্দোলনও ছিল না। আমি 72-73 সালে মহসিন কলেজে জিএস ছিলাম, তারপর থেকে সম্পূর্ণ বাম আমলে লড়াই করেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, অনেক কিছু হয়েছে। ডানলপে ছিলাম, সিঙ্গুর আন্দোলনে, নন্দীগ্রামের আন্দোলন, সবেতেই ছিলাম। দিদির ওপর আক্রমণ হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, করেছি। আমাদের এসব ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে যেটা দল বলবে শেষ পর্যন্ত সেটা মানতে হবে। দল যখন আমাকে এখানে মানুষ নির্বাচিত করেছে, হ্যাঁ, কিন্তু দল আমায় যত পৌরপ্রধান হিসাবে নির্বাচিত করে লিখিতভাবে জানিয়েছিলেন, তা সেইটাই আমি বলছি যে দল যদি লিখিতভাবে জানিয়ে দেয় তাহলে আমার কোনো ছেড়ে দেবো, কোনো অসুবিধা। বর্তমানে এসআইআর ব্যাপার হচ্ছে যে প্রথম কথা, দলের যিনি সভাপতি আছেন তিনি আমার পদত্যাগের কথা, তিনি আমায় বলেছেন কলকাতা থেকে নির্দেশ আসবে, তখন করতে হবে। আমি বলেছি যে নির্দেশটা লিখিত আনতে হবে, তার কারণ হচ্ছে এটা প্রশাসনিক পদ, এটা পার্টির পদ নয়। এবং লিখিত এটা উনি সভাপতি সুব্রত বক্সী বা মমতা ব্যানার্জি আমাদের অ্যাপয়েন্ট করেছেন, তাদের কাছ থেকে আসাটা বাঞ্ছনীয়। আর আমার যে কারণটা দেখানো হচ্ছে যে আমাদের পৌর এলাকায় 1500 ভোটে হার আছে, আমার নিজের ওয়ার্ডে আমি জিতেছি, লিড আছে, এবং 1500 ভোট একজন
যিনি এমএলএর অনুগামী, তার 1500 ভোটে তারই ওয়ার্ডে হার আছে, সেটাই রেজাল্ট হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিধানসভার 8500 ভোটে হার, তাহলে তো পদত্যাগ করাতে হলে তাকে করাতে হয়। আর 7টা পঞ্চায়েতে সেখানেও হার, সে পঞ্চায়েতগুলোকে রেখে দেওয়া হয়েছে। এর আগের বার যখন এখানে বিজেপির এমপি ছিলেন, তখন আমাদের পৌর এলাকা হার হয়েছিল, তখন কাউকে পদত্যাগ করানো হয়নি। এবং পরে আমরা অ্যাসেম্বলি ইলেকশনে লিড দিয়েছি এবং পৌর নির্বাচনে একটা সিট বাদে সব সিটেই জিতেছি। তাহলে তো কোনো কিছু একটা যুক্তি থাকবে। এবং আমাদের বিরুদ্ধে তো দুর্নীতি, অন্যায়, স্বজন পোষণ কোনো অভিযোগ নেই। যাদের বিরুদ্ধে ইডি সিবিআই হচ্ছে, দুর্নীতিগ্রস্ত সমাজে এটা নিয়ে হই হই হচ্ছে, তাদের পদত্যাগ করতে বলে না দল। হ্যাঁ, তা আমরা শুনুন, আমরা কিছু নিয়ে আসিনি, দল বসিয়েছে, দল বললে আমরা যেভাবে বলেছি লিখিতভাবে জানালে আমরা চলে যাব, হারাবার কিছু নেই। কিন্তু সবকিছুর ভেতরে একটা যুক্তি থাকা দরকার, নিয়ম নীতি থাকা দরকার। এর আগে টাউন কমিটি তৈরি হলো, বললো SIR এর জন্য, সেটা স্থগিত রাখা হলো। অথচ এখন SIR চলছে, এটা কেন হবে? আর অন্য জায়গায় এমপির কথায় বদল হচ্ছে, বারাসতে দেখলাম এমপির কথায়, সেখানকার এমপির কথায় বদল হচ্ছে। এখানে এমপি কিন্তু এটা চাইছেন না, এখানকার এমপি বলেছে যে না, এইভাবে বদল করা যায় না, অ্যাসেম্বলির পর বদল করবেন যদি বদল করতে হয়। এবং যেসব নাম আসছে তাদের ওয়ার্ডে তো হার হয়েছে এই লোকসভা নির্বাচনে। মানে যে পরবর্তী যে চেয়ারম্যান হবে, হ্যাঁ, আর নেই। হুগলির তারকেশ্বরে 4 বছর শিশুকন্যাকে অপহরণ ও যৌন নির্যাতনে এলাকায় চাঞ্চল্য। 4 বছরের এক শিশুকন্যাকে অপহরণের পর যৌন নির্যাতনের অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরে। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার বেলায় তারকেশ্বর স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। শিশুটি তারকেশ্বর স্টেশন চত্বরেই নিজের পরিবারের সঙ্গে থাকত। শনিবার ভোরে কেউ বা কারা ওই শিশু কন্যাকে ঘুমের মধ্যেই মশারি কেটে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘুম ভাঙতেই উদ্বিগ্ন হয় পরিবার। কন্নি হয়ে একাধিক জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তারা, কিন্তু হদিশ পাওয়া যায় না। অবশেষে বেলা 11:30টার দিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তাকে উদ্ধার করে তড়িৎঘড়ি নিয়ে যাওয়া হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। তবে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আজ বেলায় চন্দননগর হাসপাতালে আসেন বিজেপি নেতা দীপাঞ্জন গুহ। উনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, আমরা তো এই মুহূর্তে দেখুন, এখন তো সবচেয়ে প্রথম হচ্ছে যে বাচ্চাটার যে কন্ডিশন আছে, ওটি চলছে। আগে ওখান থেকে বেরোক, বাচ্চাটার কন্ডিশন, বাচ্চাটার কি অবস্থায় আছে, বাচ্চাটার বেটার ট্রিটমেন্ট হওয়া উচিত। তারপরে যা যা রাজনৈতিক কর্মসূচি সেগুলো যা হবে সব ঠিক আছে, কিন্তু আগে প্রথম হচ্ছে পরিবারটা যাতে একটু শান্ত হয়, পরিবারটার পাশে দাঁড়াতে হবে, বাচ্চাটার পাশে দাঁড়াতে হবে। যেটা সবচেয়ে প্রথম সরকারের হয়, যে সরকারি প্রতিনিধিরা আজকে নেই কেন? সবচেয়ে প্রথম হচ্ছে যে আজকে একটা ঘটনা ঘটেছে, আর এখনো পর্যন্ত হসপিটালের সরকার পক্ষ থেকে কেউ এসে একটা পাশে দাঁড়াচ্ছে না। কিসের জন্য? তাহলে কিসের রাজনীতি এটা? কিসের জন্য জনসেবা? আমরা সবাই চলে আসি, তারা একটা এসে পাশে এসে দাঁড়াবে না? তারা এসে তারা দেখবে না যে বাচ্চাটার কি অবস্থা আছে, বাচ্চাটার ঠাকুমার কি আছে, বাচ্চাটার দিদি কি অবস্থা? তারা এত টেরিফাইড হয়ে, তাদের এত আতঙ্কিত মুখ, তাদের চোখ মেলানো যাচ্ছে না। তাদের দায়িত্বটা তারা পালন করবে। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষ ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার আনন্দপুর রোডে বিদ্যুৎ শর্ট সার্কিটে বাজারে আগুন, দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। আনন্দপুর রোডের ধারে আরবানার ঠিক উল্টো দিকে শনিবার রাতে বাজারের সবজির দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় 11টা নাগাদ আনন্দপুর মেন রোডের পাশে থাকা একটি বৈদ্যুতিক লাইট পোস্টে হঠাৎ শর্ট সার্কিট হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের 3টি সবজির দোকানে। আগুনের তীব্রতায় দোকানগুলি সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বাজারের অন্যান্য দোকানদাররা ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বিভাগে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই ধারণা করা হচ্ছে।
স্থানীয় দোকানদারদের দাবি, বিদ্যুতের খুঁটিতে আগেই তারা ঢিলা ও স্পার্কিং হচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটেই আগুনের সূত্র বলে মনে করা হলেও দমকল ও বিদ্যুৎ বিভাগের যৌথ টিম ঘটনার বিস্তারিত তদন্ত করছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুরের ৮ নম্বর ওয়ার্ডে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল কাকলি সরকারের। ওনার বাড়িতে গেলেন মন্ত্রী শশী পাজা। ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে কয়েকদিন আগে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল কাকলি সরকারের। আজ তার বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শশী পাজা, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। দেখা যায় 2018 সালে ভোটের নাম তোলবার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিল, তাতে এবারে এসআইআর ফর্মে নাম আসে মৃত কাকলি সরকারের। এ বিষয়ে নারী ও পরিবারের কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা কি জানাচ্ছেন শুনবো। না, এই মুহূর্তে হ্যাঁ, আমরা কাকলি সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হওয়া উচিত নয়। সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে, এসআইআর আতঙ্কে। সমস্ত কাগজ তার হাতে রয়েছে, যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে, কিন্তু আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য, একে বাদ দেব তাকে বাদ দেব, এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল। আজকে ওর 2 সন্তান, মেয়ে, কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন, তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম। আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি। এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থ ভৌমিক আসছেন এবং সবসময় আছেন, আমরা জানি। দলের পক্ষ থেকে আজকে সমীরুল দা, যিনি সমীরুল ইসলাম মাননীয় এমপি, এবং আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে
আজীবন থাকবো। এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে, যারা ঠেলে দিলেন তারা বিজেপি, আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল। পরিবার লোক ওই একই কথা, যে এরকম চলে গেল, ও এই সারাদিন এইগুলো দেখতো টিভিতে ইত্যাদি, এদের বক্তব্য শুনতো, যে চিন্তা করতো এবং যে আমরা বোধহয় বাদ পড়ে যাব। আমরা তাই দিলাম, পাশে থাকবো তাই বললাম। কোনো রকম সাহায্য না, আমরা বাচ্চারা পড়াশোনা করুক, ভালো থাকুক, সবুজের চিকিৎসা ভালোভাবে হোক, বাবা মা বয়স্ক তারা আছেন, যা আছে সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা, সবটাই আমরা দিয়েছি। বিরোধী দলনেতা এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারকে দায়ী করছেন, যে তারা ভয় দেখাচ্ছে মানুষকে। কোনটাকে? এই ধরনের মৃত্যুর ঘটনা। শুনুন, এটা ভালো নয়। একটা মানবিকতা বলে একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে, তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না, কিন্তু আমরা এটুকু বলি দুটো বিষয়। এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল, এইটা তুমি যাকে লাশ বলছো না, সে একটা জীবন্ত প্রাণ ছিল। এই পরিবারেরকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো, কেন ও নেই, এতটা অমানবিক উক্তি কিংবা বক্তব্য আসে কি করে? আর তার পাশে থাকবেন না, এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই? অমানবিক হয় কি করে? একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন। এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয়। প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্য হচ্ছে আতঙ্কে, এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে। তোমরা ভয় দেখিয়েছো, একটা প্রকৃত নাগরিক তার মার গেল। আজকে জানেন ওর এসআইআর এর ওই ফর্ম, যেটা আমাকেও দিয়েছে, আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম, ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে। ওর দোষটা কি? ও আজকে নেই, ওর বাড়ির সবাইকার ফর্ম এসছে। এটা কি অন্যায়? হ্যাঁ, ওর ফর্ম এসছে তো আজকে, ওই ফর্মটা আমার কাছেও এসছে। আমি কিন্তু প্রার্থী হই, যে কাগজ আমার কাছে আছে এটাই আমি দেখাবো, এই যে কাগজ ওর কাছেও আছে। তফাৎটা কোথায়? তাই জন্যে তো মানুষকে বোঝানোর চেষ্টা আমাদের। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। খড়দার এলাকায় রাতের অন্ধকারে বিএলআররা কাজ করছেন, কমিশনে অভিযোগ জানালেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা বিধানসভা অঞ্চলে বেশ কয়েকটি বুথে বিএলওরা কাজ করছেন রাতের অন্ধকারে এবং 120 নম্বর বুথে বিএলওর 4 দিনেরও একটিও ফর্ম দিতে আসেননি ভোটারদের বাড়িতে। গতকালই মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন কমিশনকে। ক্ষোভ উগরে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল পর্যন্ত আসেনি, আমি কাল রাত্রে চিঠি পাঠিয়েছি। চিঠি পাঠাবার সঙ্গে সঙ্গে আজকে শুনলাম তারা 3টের পর একজন সুপারভাইজার আসলেন যাত্রা করার জন্য, তাই দেখুন চলে গেলেন। তাহলে এই যে সময়টা নষ্ট হলো, যে আমি জিজ্ঞেস করেছি, it will be difficult for any DLO to manage the loss of time within the rest of the days. Your attention is drawn in this matter, and it is expected that you will take appropriate steps so that the total work is done within the scheduled date. And you কারণটা কি? মানে কি দর্শাতে চাইছে কি বিএলও আসছে না কেন? বিএলও আসছে না কেন শুধু ইলেকশন কমিশন বলতে পারবে না। কোনো কারণ দর্শায়নি। যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি বলতে পারবেন, আমি কি করে জানি? তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে না। আমার তো বক্তব্য সেটা। নর্মালি ইলেকশন ইলেকশনের নিয়ম হচ্ছে, এতদিন পর ভর্তি করেছি তো, যদি মেশিন খারাপ হয়ে থাকে, যেমন আমি রাজবাড়িতে উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার একদিনে অসংখ্য ব্যালট বাক্স নষ্ট হয়েছে। সেটা পরিকল্পনা হচ্ছে যাতে বা ইলেকশনে মেরে যায়, আমার সঙ্গে লড়াই করা মুশকিল আছে। তো বোধহয় প্রায় 70-80টা ব্যালট বাক্স খারাপ হয়ে গিয়েছে। সেই জন্য সেখানে আমি যতক্ষণ করে টাইম নষ্ট হয়েছে ততক্ষণ এক্সট্রা টাইম নিয়েছিলাম ভোট করার জন্য। বিএলও কি কোথাও প্রভাবিত হচ্ছে মানে মনে হয় এই যে না আসার? বিএলওরা কি করে প্রভাবিত হচ্ছে কি হচ্ছে বলতে পারবো না, কিন্তু বিএলওদের যে কাজকর্ম দেখতে পাচ্ছি আমি,
তাদের কোথায় কোথায় কিভাবে প্রভাব করা হচ্ছে, যে একটা লোক 5টার সময় আসছে, অফিসিয়াল একটা ওয়ার্কিং আওয়ার্স আছে, সেই সময় আসবে লোকে, যদি না আসে তাহলে তাকে বিকেল 5টার পর কেন আসবে, আর 5টা থেকে কতক্ষণ কাজ করবে তাও তো আমরা জানি না। কিন্তু কাজ তো ব্যাহত হচ্ছে, যে প্রক্রিয়া প্রক্রিয়াটা মাত্র 1 মাসের কাজ নয়। 2002 বেসে এসআইআর হয়েছিল, সেটা 2 বছর অতিক্রম করে গিয়েছিল, তারপর তার ভোটার লিস্টে গিয়েছিল। এখানে 1 মাসের মধ্যে বিলি করতে হবে, ভোটার ফর্ম বিলি করতে হবে, আর 1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে যে 2 বছর লেগেছিল আমাদের এই রাজ্যে, সেটা করতে 2 মাস মাত্র সময় দেওয়াটা, এটাই তো হাস্যকর। বিএলওর সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? বিএলও শোনা না, সেখানে বিয়ে আমি যত শুনেছি বাইরে আছে, হায়দ্রাবাদে আছে, আমাকে তার লোকের খবর হচ্ছে সে হায়দ্রাবাদে আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।